আইনশৃঙ্খলার উন্নতি করতে বাড়ানো হচ্ছে সব বাহিনীর জনবল। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না, আর পুলিশে বলবো তারা আরো বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য, যেন এই ধরনের ঘটনা না ঘটে। 28 বছর পর কাল বিএনপির বর্ধিত সভা, খোলামেলা মত দেবেন দলের তৃণমূল নেতারা, থাকছে তারেক রহমানের দিক নির্দেশনা। ডক্টর ইউনূসের আমন্ত্রণে 13 মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিভিন্ন ইস্যুতে হতে পারে আলোচনা। ভগ্নদশা থেকে 6 মাসে দেশকে ভালো অবস্থানে এনেছে অন্তর্বর্তী সরকার। বিগত সরকারের অপরিকল্পিত প্রকল্প পরিচালনায় বাড়াতে হচ্ছে ট্যাক্স। জামায়াত নেতা আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের অনুমতি দিয়েছে আদালত। পরবর্তী শুনানি 22 এপ্রিল। রাজধানী নয়াপল্টনের জামান টাওয়ারে আগুন, ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, জীবিত উদ্ধার 2 জন। এবং অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে $1 ট্রিলিয়ন খনিজ চুক্তিতে সম্মতি ইউক্রেনের। বাস্তবায়নে আগামী শুক্রবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। দেশে চলমান পরিস্থিতিতে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সকালে সাভারের রাজালাখে মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য বাহিনীর সংখ্যা বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না, আর পুলিশে বলবো তারা আরো বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য, যেন এই ধরনের ঘটনা না ঘটে। আরেকটা জিনিস, ওই যে আপনি বলছিলেন যে এই এলাকায় আমরা এখানে পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা কিছুদিনের মধ্যে শুধু পুলিশ না, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর জনসংখ্যা আমরা বাড়াবো। দীর্ঘ 28 বছর পর কাল হতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা। দলীয় ঐক্য নির্বাচন নিয়ে খোলামেলা মতামত দেবেন দলের তৃণমূল নেতারা। তাদের মতামত ও চিন্তা ভাবনাকে প্রাধান্য দিয়ে দিক নির্দেশনা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে উঠে আসবে বিএনপির আগামীর পরিকল্পনা। বর্ধিত সভার প্রস্তুতি তুলে ধরছেন সাইফুল রিপন। বিগত স্বৈরাচার সরকার আমলে 2018 সালের 3 ফেব্রুয়ারি নির্বাহী কমিটির বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গ্রেফতার আতঙ্ক থাকা সত্ত্বেও নির্বাহী কমিটির প্রায় 80% সদস্য উপস্থিত ছিলেন সেই সভায়। এর কয়েকদিন পরেই ফ্যাসিস্ট সরকারের সাজানো দুর্নীতির মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠান বেগম খালেদা জিয়াকে। রাজপথ সক্রিয় থাকলেও বাধাগ্রস্ত হয় দলীয় ফোরামের সাংগঠনিক তৎপরতা। কিভাবে 31 দফাকে বাস্তবায়ন করলে আমরা দেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তির উপর গড়ে তুলতে পারবো, সেটাই হচ্ছে প্রত্যাশা। আমাদের বর্ধিত সভা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে সকল প্রেক্ষাপট বিবেচনায় এই দেশকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে। 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা পালালে বদল আসে দেশের রাজনীতিতে। পরবর্তী পরিস্থিতিতে 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা। রাজনীতির সকল প্রশ্নেরই উত্তর খোঁজার জন্য আমরা এই বর্ধিত সভার জন্য আয়োজন করেছি, এবং এই বর্ধিত সভা থেকে বিশেষ করে তৃণমূল পর্যায় থেকে নেতাকর্মীদের বক্তব্য শুনে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করার চেষ্টা করব। বর্ধিত সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সিনিয়র নেতারা আগামী দিনের রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন বলে জানা যায়। তারা যেভাবে মতামত দিবেন তার ভিত্তিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, দলের হাই অফিস যারা আছেন, এবং অবশ্যই আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা আশা করছি সবার সাথে কথা বলেই আগামী দিনের আমাদের চলার পাথেওটি ওনারা ঠিক করবেন। রাজনীতির মাঠ থেকে আওয়ামী লীগ সদল বলে পালানোয় দেশের ক্লান্তিকালে বৃহত্তম দল হিসেবে বিএনপি গণজাগরণের পাশে বরাবরের মতো আস্থার প্রতীক হিসেবে থাকবে, এমন নির্দেশনা আসতে পারে বর্ধিত সভা থেকে। দেশের বাইরে থেকে 1000 মাইল দূরে থেকে জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে প্রতি সপ্তাহে কখনো একবার কখনো দুবার করে বসে তাৎক্ষণিক সিদ্ধান্তগুলো নিচ্ছেন, সাংগঠনিক সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত এবং অন্যান্য বিষয়। এইসব বিষয়গুলোর বাস্তবতার নিরিখে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আলোচনা হবে। এই গণতন্ত্রবিদকে শক্তিশালী করতে গিয়ে সেখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া, একটা নির্বাচন জরুরি,
সব কিছু মিলে আমরা সাংগঠনিক যে একটা টার্গেট দক্ষতা সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। বিএনপির স্থায়ী কমিটি, নির্বাহী কমিটি, চেয়ারপারসন, উপদেষ্টা কাউন্সিল এবং জেলা, উপজেলা ও পৌর কমিটির প্রতিনিধিরা অংশ নেবে বর্ধিত সভায়। এছাড়া একাদশ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীরাও বর্ধিত সভায় থাকবেন। তৃণমূল থেকে বিভিন্ন পর্যায়ে প্রায় 4000 দায়িত্বপ্রাপ্ত সদস্যদের অংশগ্রহণ থাকছে এই সভায়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দর্শক, বর্ধিত সভার প্রস্তুতি তুলে ধরছিলেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। 4 দিনের সফর আগামী 13 মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। জাতিসংঘ মহাসচিবের দপ্তর আগামী 13 থেকে 16 মার্চ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এ সফরে আসছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান গত 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। বিদ্যুৎ খাতে রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাজধানীতে ডিজেএফবি টকের তিনি আরও বলেন, বিগত সরকারের দুঃশাসনে অর্থনীতি ভেঙে পড়ার অবস্থায় ছিল। 6 মাসে সেই অবস্থা থেকে উত্তরণ ঘটানো সম্ভব হয়েছে। অর্থনীতির উন্নয়নে বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান তিনি। বিস্তারিত তাইফুর রহমান তুহিনের প্রতিবেদনে। রাজধানীর এনএসসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ডিজেএফবির এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিগত সরকারের সীমাহীন লুটপাটের কারণে দেশের অর্থনীতি ধসে পড়ার মতো অবস্থায় ছিল। সে ভগ্নদশা থেকে গত 6 মাসে দৃশ্যমান উন্নতি করেছে অন্তর্বর্তী সরকার। আমাদের যারা ডেভেলপমেন্ট, আমাদের যে কি অপচয় হয়েছে, এই অপচয়ের ঘানি তো আমাদের পুরো সবাইকে টানতে হবে। এই অপচয়কে করানোর জন্য আমাদের ট্যাক্স বাড়াতে হচ্ছে। পরপর 2টা মাস আপনি দেখেন ইনফ্লেশন কমছে এবং আমরা আশা করছি এই ফেব্রুয়ারি অনওয়ার্ড আরও কমতে থাকবে এবং বাই জুনের মধ্যে এটা 7%-এর কাছাকাছি আসবে। অর্থনীতির উন্নয়নে বিদেশি বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। এই গভর্নমেন্ট করাপশনকে ট্যাকেল করছে, তো ফলে আমরা আশা করছি সামনের দিনগুলোতে আপনি প্রচুর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট দেখবেন। এ সময় তিনি বিদ্যুৎ খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেন। এ খাতকে শক্তিশালী করতে বড় বড় পাওয়ার কোম্পানির সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। এনার্জি সেক্টরে এক ধরনের বললাম তো ডাকাতির বন্দোবস্ত করা হয়েছিল, একদম স্টেট স্পন্সর ডাকাতি। তো সেই জায়গাটায় যেই জায়গাটা করা হয়েছে যে লটার মাধ্যমে এটা করা হয়েছিল, সেই লটাকে স্ক্র্যাপ করা হয়েছে এবং নো ইলেকট্রিসিটি নো পে এই সিস্টেমে আমরা যেতে চাচ্ছি। বৈদেশিক বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানো হবে বলেও জানান শফিকুল আলম। এটা যদি এফিশিয়েন্ট করা যায় তাহলে ওইটার উপর নির্ভর করে বাংলাদেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। এখানে আসে এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার এটি প্রথম ঘটনা। পরবর্তী শুনানির দিন আগামী 22 এপ্রিল ধার্য করেছেন আপিল বিভাগ। বিস্তারিত সাব্বিনা মজুমদারের রিপোর্টে। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালে 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জামাতের এই নেতা। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে এ রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন আজহার। বুধবার 2 দিনের শুনানির পর ফের আপিলের অনুমতি পান এটিএম আজহার। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলা রিভিউ থেকে আপিল শুনানি করার এটি প্রথম ঘটনা। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ রিভিউ আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার, মামলায় নানা অসঙ্গতি সহ 4টি কারণে এই আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে। এটা খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনি বলা আছে মানতে হবে
আন্তর্জাতিক আইন ওনারা মানেন নাই। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে, সেই ইন্টারপ্রিটেশনটা ম্যালাফাইডি ছিল। এই গ্রাউন্ড আমরা নিয়েছি, এটা আমাদের বক্তব্য ছিল, এবং এই গ্রাউন্ডেও আমাদের রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে এবং লিভ গ্রাউন্ড হয়েছে। এই যে 4টা গ্রাউন্ডে লিভ দেওয়া হলো, ওই 4টা গ্রাউন্ডে মূল আপিলটার শুনানি হবে। আব্দুল কাদের মোল্লার রায়ের আলোকে এই আপিল অনুমতি দেয়া হয়েছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষের আইনজীবী কাজী এমএইচ তামিম। অ্যাপিলেট ডিভিশন এই ইনহেরেন্ট পাওয়ার ব্যবহার করে এবং আইনের পর্যালোচনা করে আমাদের দেশে যে কাস্টমস আছে যে লিভ গ্র্যান্ট করে তারপর শুনানি করা, ওনারা সেই লিভ গ্র্যান্ট করেছেন এবং আগামী 22 এপ্রিল 2025 তারিখে রিভিউ পিটিশনটা হিয়ারিং এর জন্য দিন ধার্য করেছেন। 2 সপ্তাহের মধ্যে এই মামলার সারসংক্ষেপ জমা দিতে বলে পরবর্তী আপিল শুনানির দিন 22 এপ্রিল ধার্য করেছেন আপিল বিভাগ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যার ঘটনার যাত্রাবাড়ী থানার আলাদা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 6 দিন ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল ওয়াহাব শুনানি শেষে আসামিদের রিমান্ড ও গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। যাত্রাবাড়ী থানা আলাদা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। অপরদিকে গুলশান থানার মামলায় সাবেক ওসি মাজহারুল ইসলাম, ভোলা 2 আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল ও ভোলা 4 আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঢাকা 7 আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার দেখানো হয়েছে। রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে লাগা আগুন ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের 2 ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ভবনটি থেকে জীবিত উদ্ধার করা হয়েছে 2 জনকে। বুধবার ভোর 5:30টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বাহিনীর সদস্যরা। একে একে ঘটনাস্থলে পৌঁছায় 14টি ইউনিট। তবে 9টি ইউনিট 2 ঘণ্টার চেষ্টায় সকাল 7:30টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ঠিক কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তাও নিশ্চিত নয়। আজ ভোর 5:35 আমরা আগুনের সংবাদ পাই। মোট 14টি গাড়ি এখানে আছে। এই 14টি গাড়ির মধ্যে 9টা গাড়ি আমাদের কাজ করেছে আর 5টা গাড়ি স্ট্যান্ডার্ড ছিল। ছয়তলা যেটাতে আগুন মূলত সেটা একটা রেস্টুরেন্ট, ঢাকা রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট, সেখানেই মূলত আগুন জ্বলছিল। হতাহত আমরা এখনো খবর পাইনি। আমার মনে হয় বা আমরা আশা করছি কিন্তু হতাহত নেই। তবে 10 তলা থেকে আমরা 2 জন লোককে আমরা রেস্কিউ করেছি। অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধের ঘোষণায় হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। তবে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কিছু সংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করে বিক্ষোভ করছেন। নুর ইসলাম রকির প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। 18 ফেব্রুয়ারি 2 দল শিক্ষার্থীর সংঘর্ষের জেরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে চলছে উত্তেজনা। সবশেষ হল ত্যাগের প্রশাসনিক নির্দেশে শিক্ষার্থীরা বুধবার সকালে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তো আমাদের এখন এই মুহূর্তে বাসায় যাওয়া খুবই কষ্টকর হয়ে গেছে, আর পড়াশোনা তো আমাদের একটা বড় হ্যাম্পার হবে। পরীক্ষা এখনো হচ্ছে না, এখন জানি না সেটা কবে হবে। আপাতত এখন সেটা হয়তো ঈদের পরে। পরীক্ষা চলতেছিল, আমাদের 2টা পরীক্ষা বাকি। তো এখন এর মধ্যে আসলে পিছিয়ে যাওয়াটা আমরা আসলে ক্ষতিগ্রস্ত। এর আগে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবার সিন্ডিকেটের জরুরি সভায় কুয়েটের সব আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয় বুধবার সকাল 10টার মধ্যে। কুয়েটের রেজিস্ট্রার আনিসুর রহমান ভুইয়া স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আমি 10টা পর্যন্ত খবর নিচ্ছি যে ছাত্র প্রায় শূন্য হয়ে যাচ্ছে। এখন এরপরে আমি আর খবর নেই না, হয়তো আশা করি এর মধ্যে হয়ে যাবে আর কি ছাত্র। তবে সিন্ডিকেটের এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে মঙ্গলবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন বেশ কিছু শিক্ষার্থী। সহ্যের সীমা পর্যন্ত দাঁড়িয়ে থাকবো, যে আমরা দেখবো যে প্রশাসন কতক্ষণ পর্যন্ত আমাদের চাপ প্রয়োগ করতে পারে। সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের 2 গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দীর্ঘ 28 বছর পর আগামীকাল হতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা। জাতীয় সংসদের এলডি হলে চলছে প্রস্তুতি। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন।
সাইফুল, বিএনপির বর্ধিত সভার প্রস্তুতি শেষ হয়েছে কিনা জানাবেন, সভা নিয়ে কি বলছেন নেতারা? ডানা, বর্ধিত সভা উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই সামগ্রিক প্রস্তুতি সম্পন্নের পথে এবং ইতিমধ্যে বিএনপির কেন্দ্রীয় যারা নেতারা রয়েছেন তারা এই এলডি হল সংলগ্ন মাঠটিতে তারা পরিদর্শন করছেন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি তারা সম্পর্কে তারা খোঁজ খবর নিচ্ছেন। এবং আমরা যতটুকু জানি যে সর্বশেষ 1997 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল এবং তার থেকে প্রায় দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামের পর এই প্রায় 27 থেকে 28 বছর পরে আজকে আগামীকাল এই বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এমন একটি প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক এমন একটি প্রেক্ষাপটে আগামীকালের যে বর্ধিত সভা হতে যাচ্ছে এবং সেই বর্ধিত সভাকে কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন দলটির বিভিন্ন স্তরের নেতারা। এবং আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে যেই তাঁবুতে এই বর্ধিত সভাটি অনুষ্ঠিত হবে সেই তাঁবু স্থাপনের সর্বশেষ কর্মকাণ্ড চলছে এবং ইতিমধ্যে কিন্তু দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে যারা এই আয়োজক কমিটি আছে সেই আয়োজক কমিটির শীর্ষস্থানীয় যারা রয়েছেন তারা এই সভাস্থল পরিদর্শন করছেন এবং আগামীকাল এই সভাকে কেন্দ্র করে কিন্তু প্রায় 4000 নেতারা এই সভাতে অংশগ্রহণ করবেন এবং সেই সভার মধ্য দিয়ে পরবর্তী যেই করণীয় সেই করণীয় সম্পর্কে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নির্দেশনা আসবে এবং পাশাপাশি দলের নেতাকর্মীরা যেটা মনে করছেন যে বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা নেতাদের মূল্যায়নেরও একটি বিষয় সেখানে অন্তর্ভুক্ত থাকবে এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে এখানকার বর্ধিত সভার প্রস্তুতির সর্বশেষ খবর। ডানা, ধন্যবাদ আপনাকে। বর্ধিত সভার প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তিতে সম্মতি জানিয়েছে ইউক্রেন। এ তথ্য নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন চুক্তিটির মূল্য কমপক্ষে $1 ট্রিলিয়ন। চুক্তি বাস্তবায়নে ট্রাম্পের সঙ্গে বৈঠকে আগামী শুক্রবার ওয়াশিংটন সফরে যাচ্ছেন জেলেনস্কি। আবিদ আফসারের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বসার পর থেকে টানটান উত্তেজনা যুক্তরাষ্ট্র ইউক্রেনের মধ্যে। কূটনৈতিক ও অস্ত্র সহায়তা বন্ধের পাশাপাশি ইউক্রেনীয় প্রেসিডেন্টকে কটাক্ষ করেছেন ট্রাম্প। এতে জেলেনস্কির কপালে এতদিন ছিল দুশ্চিন্তা। পরিস্থিতি স্বাভাবিক করতে দর কষাকষির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তিতে সম্মতি জানিয়েছে ইউক্রেন। মঙ্গলবার হোয়াইট হাউসে তথ্যটি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন শুক্রবার ওয়াশিংটনে আসছেন জেলেনস্কি। শুক্রবার জেলেনস্কি ওয়াশিংটনে এসে আমার সঙ্গে চুক্তি সই করবেন। যুক্তরাষ্ট্রের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ চুক্তি। খনিজ সম্পদ হওয়ার কারণে এই চুক্তির মূল্য প্রায় $1 ট্রিলিয়ন। আমরা রুশ ইউক্রেন যুদ্ধে বিলিয়ন ডলার খরচ করেছি। আমি প্রেসিডেন্ট থাকলে অর্থ খরচ হতো না, একই সঙ্গে যুদ্ধ কখনোই শুরু হতো না। যদিও চুক্তিটি নিয়ে প্রথমে নিজ দেশ বিক্রি সম্ভব নয়, জেলেনস্কি এমন বিবৃতি দিলেও বিশেষজ্ঞদের ধারণা জনগণের নিরাপত্তার স্বার্থে ও রুশ বাহিনীর বিরুদ্ধে অস্ত্র সহায়তার জন্য ট্রাম্পের সঙ্গে চুক্তিতে সম্মত হতে বাধ্য হয় কিয়েভ। বিশ্বের প্রায় 5% খনিজ সম্পদ ইউক্রেনের মাটিতে আছে বলে জানিয়েছে গণমাধ্যম বিবিসি। এর মধ্যে 19 মিলিয়ন টন গ্রাফাইট বিদ্যমান, যা দিয়ে বানানো হয় বৈদ্যুতিক গাড়ি। একই সঙ্গে লিথিয়াম, টাইটেনিয়ামের মতো প্রায় 17টি উপকরণ আছে, যা দিয়ে অস্ত্রসহ বানানো যায় প্রযুক্তিপণ্য। এদিকে রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে মুখ খুললেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই যুদ্ধে জরুরি ভিত্তিতে ইউরোপিয়ান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনী আবশ্যক বলে জানান তিনি। রাশিয়া এই বিষয়ে আমাকে কিছুই বলেনি, কিন্তু রুশ ইউক্রেন বিষয়ে সবাইকে খুশি রাখতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা খুবই জরুরি। দিন শেষে আমরা এই বিষয়ে একমত হতে পারবো। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। থাইল্যান্ডের পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত 18 জনের, আহত হয়েছে আরও 31 জন।
বুধবার ভোরে রাজধানী ব্যাংককের পূর্বে প্রাচীন বুড়ি প্রদেশের মহাসড়কে রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রশাসন জানায় ৪৯ জনকে নিয়ে একটি দ্বিতল বাস শিক্ষা সফরে যাচ্ছিল। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মারা যান ১৬ জন। উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মারা যায় আরও ২ জন।